রাজনীতি, যুদ্ধ আর বাজার, এই দুই জায়গায় একটা অদ্ভুতভাবে এক সুতোয় বাঁধা। এখানে সত্যি কথার তেমন কোনো দাম নেই, কিন্তু শোনা কথা দাবানলের আগুনের মতো ছড়িয়ে পড়ে। আপনি যদি একটু কান পাতেন, দেখবেন ঢাকার অলিগলি থেকে শুরু করে গ্রামের চায়ের দোকান পর্যন্ত সবাই আজ একটাই গল্প বলছে, বাংলাদেশে তেল নাই। অথচ এই দিকে সরকার বলছে তেলের কোনো সংকট নেই। এই দুই কথার মাঝখানে দাঁড়িয়ে আছে এক বিশাল নাটক, যার নাম তেল নিয়ে তেলেস্মাতি। নাটকের প্রথম দৃশ্যটা শুরু হয় অনেক দূরে, মধ্যপ্রাচ্যের উত্তপ্ত বালিতে। যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের ইরানে হামলার পর বিশ্ববাজারে তেলের দাম নিয়ে এক অস্থিরতা তৈরি হলো। সেই সঙ্গে হরমুজ প্রণালীর ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা। কিন্তু মজার বিষয় হলো, ইরান নিজেই ঘোষণা দিল বন্ধু দেশ বাংলাদেশের জন্য কোনো নিষেধাজ্ঞা নেই। মানে অন্য দেশে প্রভাব পড়লেও ইরানের বন্ধু কোটায় আমরা সেফ জোনে। তার প্রমাণও ইরান আজ দিয়ে দিয়েছে। কিন্তু কে শোনে কার কথা? সমস্যা হলো, আশ্বাসে আজ বিশ্বাস নেই কারো, মানুষ ভয় পায়। এই ভয়টাই বাংলাদেশের বাজারে ঢুকে পড়ল প্যানিক বাইং নামে নতুন এক রোগ হয়ে। আপনি হয়তো একটা মোটরসাইকেল চালান বা একটা গাড়ি, কিন্তু হঠাৎ করে মনে হলো, না, আজ যদি 10 লিটার তেল না ভরি তাহলে কাল আমি রাস্তায় আটকে যাব। পাশের লোকটা 5 লিটার নিচ্ছে দেখে আপনি 10 লিটার নিলেন, আর আপনাকে দেখে তৃতীয় ব্যক্তি 15 লিটার নিতে দৌড় দিল। এইভাবে চাহিদা হঠাৎ করেই 45% বেড়ে গেল। এখন ভাবুন, বাস্তবে তেলের কোনো ঘাটতি না থাকলেও সবাই যদি একসঙ্গে বেশি বেশি কিনতে শুরু করে, তাহলে কি হবে? ঠিক সেটাই হয়েছে। ফিলিং স্টেশনে লাইন এমন লম্বা হয়েছে যে দেখে মনে হয় যেন ঈদের আগে বাসের টিকিট বিক্রি হচ্ছে। কেউ গাড়ি নিয়ে দাঁড়িয়ে, কেউ মোটরসাইকেল নিয়ে, আবার কেউ বোতল, ড্রাম, এমনকি বাইসাইকেলে করে মোটরসাইকেলের ট্যাঙ্ক খুলে এনে তেল নিতে এসেছে। গাইবান্ধার সেই বাচ্চু মিয়ার গল্প তো এখন প্রায় লোককাহিনীর মতো। মানুষ এখন ট্যাঙ্ক খুলে সাইকেলে করে তেল আনে। কিন্তু গল্প এখানেই থেমে থাকলে মজা ছিল। আসল নাটক শুরু হয় তখন, যখন এই ভয় আর চাহিদার সুযোগ নেয় একদল চতুর আর সুযোগ সন্ধানী মানুষ। বাংলাদেশের মার্চ 2026 থেকে শুরু হওয়া অভিযানে এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে 2,96,305 লিটার জ্বালানি তেল। হিসেব করলে দাঁড়ায় প্রায় 3,75,00,000 টাকার মতো। ভাবুন তো, এই তেলগুলো কোথায় ছিল? কোনো বিশাল তেলের ট্যাঙ্কে? না, সেগুলো লুকানো ছিল আমাদের খুব পরিচিত জায়গায়, বসতবাড়ির ভেতরে, গোয়াল ঘরে, এমনকি বাঁশঝাড়ের নিচে মাটির তলায়। নাটোরে এক ব্যবসায়ী তো পুরো সিনেমার মতো করে বাঁশঝাড়ের নিচে ট্যাঙ্ক বসিয়ে 10,000 লিটার তেল লুকিয়ে রেখেছিলেন, যেন গুপ্তধন। সিনেমাকেও হার মানিয়েছে এই ঘটনা। আমরা ছোটবেলায় শুনতাম বাঁশঝাড়ে ভূত থাকে, এখন মনে হচ্ছে ভূত না থাকলেও তেল থাকে। এই মজুতদারির পেছনের যুক্তিটা খুব সহজ। আজ যদি তেলের দাম 110 টাকা হয় আর কাল সেটা 200 টাকায় বিক্রি করা যায়, তাহলে লাভটা কেমন দাঁড়ায়? এই লোভটাই বাজারকে নষ্ট করে দেয়, আর এই লোভের ফলাফল বিশৃঙ্খলা। তবে সবচেয়ে দুঃখজনক ঘটনা ঘটে নড়াইলে তেল না পেয়ে এক পাম্প ম্যানেজারকে ট্রাক চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মাত্র কয়েক লিটার তেলের জন্য একজন মানুষ অন্য আরেকজনের জীবন নিয়ে নিলেন। ভাবুন, বিষয়টা কতটা ভয়ঙ্কর জায়গায় পৌঁছেছে। আবার কোথাও ফুয়েল কার্ড নিতে গিয়ে মানুষ মারা যাচ্ছে, কোথাও সেই কার্ড নিয়ে মারামারি। লালমনিরহাটে তো তেল নিয়ে ঝগড়া কাদামাটিতে গড়িয়েছে। মানুষ লিটারেলি কাদায় গড়াগড়ি খেয়ে মারামারি করছে। এই দৃশ্যগুলো শুনলে মনে হয় আমরা যেন কোনো সভ্য সমাজে না, বরং কোনো যুদ্ধক্ষেত্রে বাস করছি। তেলের পাম্পগুলোতে কিলোমিটার জুড়ে লম্বা লাইন, আর কোনো পাম্পে ঝুলছে তেল নেই সাইনবোর্ড। কোথাও আবার পুলিশ তেলের পাম্প এসে পাহারা দিচ্ছে। কিন্তু আসল প্রশ্ন হলো, এই অবস্থার জন্য দায়ী কে? সরকার বলছে তেলের কোনো সংকট নেই। বিদ্যুৎ মন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলছেন এই দীর্ঘ লাইন আসলে বাস্তব পরিস্থিতির প্রতিফলন না, বরং মানুষের অতিরিক্ত কেনাকাটার ফল। জ্বালানি বিভাগের কর্মকর্তারাও বলছেন এটা মনস্তাত্ত্বিক সমস্যা। আমরাও তা বিশ্বাস করতে চাই। অন্যদিকে সমাজ বিশ্লেষকরা বলছেন এটা আমাদের সামাজিক বৈকল্য। সংকট দেখলেই আমরা হুমড়ি খেয়ে পড়ি, যেন আগে নিলে বাঁচব, না নিলে শেষ। এই দুই বক্তব্যের মাঝখানে দাঁড়িয়ে সাধারণ মানুষ। সে রাস্তায় বেরুলেই দেখছে পাম্পে লাইন, দোকানে তেল নেই লেখা সাইনবোর্ড, আর খোলা বাজারে দ্বিগুণ দামে তেল বিক্রি হচ্ছে। তখন সে কাকে বিশ্বাস করবে? সরকারকে নাকি নিজের চোখকে?
এই জায়গাটাতেই তৈরি হয় কৃত্রিম সংকট। বাস্তবে তেল আছে কিন্তু বাজারে নেই, কারণ সেটা আটকে আছে কারো গুদামে, কারো বাঁশঝাড়ে কিংবা কারো লোভের ভাঁড়ারে। বাংলাদেশের 64 জেলায় এখন অভিযান চলছে, 1053টির বেশি মামলা হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এই অভিযান কি মানুষের মানসিকতা বদলাতে পারবে? কারণ সমস্যাটা শুধু তেলের না, সমস্যাটা আমাদের চিন্তার। আমরা সংকটকে ভয় পাই, কিন্তু সেই ভয়কে ব্যবহার করে অন্য কেউ লাভ করছে, এ বিষয়টা আমরা বুঝি না। আমরা ভাবি, আমি যদি একটু বেশি নিয়ে রাখি সমস্যা কি? কিন্তু একই চিন্তা যদি 10 লাখ মানুষ করে, তখন সেটাই হয়ে যায় জাতীয় সমস্যা। এই পুরো ঘটনাটা একটা আয়নার মতো। এখানে আমরা নিজেদেরকে দেখতে পাই, আমাদের লোভ, আমাদের ভয়, আমাদের অস্থিরতা সবকিছু একসঙ্গে ধরা পড়ে। প্রথম দিন থেকেই সরকার বিভিন্ন দেশ থেকে তেল কিনছে। পরিসংখ্যান বলছে অন্য সময়ের চেয়ে বেশি মজুদ করে রাখছে। বাংলাদেশে তেলের সংকট নেই, সংকট হলো মানুষের মনের মধ্যে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সবশেষ তথ্য অনুযায়ী 31শে মার্চ পর্যন্ত দেশের ডিজেলের মজুদ রয়েছে 1,28,939 মেট্রিক টন। এছাড়া 7,940 মেট্রিক টন অকটেন, 11,431 মেট্রিক টন পেট্রোল, 44,609 মেট্রিক টন জেট ফুয়েল মজুদ রয়েছে। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের ডিজেলের গড় নিয়মিত চাহিদা 12,000 মেট্রিক টনের মতো। অর্থাৎ মজুদ থাকা ডিজেলে প্রায় 11 দিনের মতো চলবে। তার মানে এই নয় যে জ্বালানি তেলের মজুদ ফুরিয়ে শূন্য হয়ে যাবে। এই সময়ে নতুন করে আমদানি করা জ্বালানি তেলের চালান দেশে পৌঁছলেও আবারও এই মজুদ বাড়বে। আর সত্যি বলতে কি, ভয় প্রযোজ্য। কারণ যুদ্ধটা মধ্যপ্রাচ্যে হলেও তার প্রতিফলন হচ্ছে আমাদের বাজারে, আমাদের আচরণে, আমাদের সমাজে। আমরা বন্দুক ধরিনি, কিন্তু আমরা নিজেরাই নিজের বিরুদ্ধে একটা অদৃশ্য যুদ্ধ শুরু করেছি, লোভ আর ভয়ের যুদ্ধ। এই যুদ্ধের কোনো বিজয়ী নেই, শুধু আছে কিছু হারানো মানুষ, কিছু ভাঙা সামাজিক সম্পর্ক আর কিছু বাঁশঝাড়, যার নিচে লুকিয়ে আছে আমাদের বিবেক।